আজকে আমরা বায়োলজির যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে খাদ্যের উৎস এবং উপাদান, মানে সোর্সেস অ্যান্ড কম্পোনেন্টস অফ ফুড। তো দেখি প্রথমে আমাদের কি আছে। প্রথমে আছে খাদ্যের প্রধান উৎস। প্রধান উৎস দু রকম হতে পারে। এক হতে পারে কি উদ্ভিজ্জ উৎস, যেগুলো আমরা শাকসবজি বলছি সেই জিনিসপত্রগুলো, ফলমূল এসব। আর আরেকটি কি হতে পারে প্রাণীজ উৎস, মানে যেগুলো আমরা ওই আমিষ খাবার খাই সেই জিনিসপত্রগুলো। এই দুটো হচ্ছে সোর্সেস অফ ফুড। মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ ফুড। কী কী হতে পারে? এক ধরনের ফুড বা এক ধরনের কম্পোনেন্ট সেটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, যেটা মেনলি আমাদের কোথায় থাকে, যেটা থাকে হচ্ছে ফলের মিষ্টি, বা মানে যেটা মেনলি হচ্ছে তোমার মানে নর্মাল আমরা যে খাবারগুলো খাই, ভাত, তারপরে চিনি, এই জিনিসপত্রগুলোতে। এবং এই কার্বোহাইড্রেট কীরকম হয়? কার্বোহাইড্রেটের মধ্যে 1:2:1 এই অনুপাতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। যেমন একদম সিম্পল কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের কি গ্লুকোজ, যেটা হচ্ছে C6H12O6, মানে কার্বন এখানে 6টা রয়েছে, তার দ্বিগুণ আছে হাইড্রোজেন, আবার কি তার অর্ধেক আছে অক্সিজেন। দেখো 1:2:1 কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই অনুপাতে যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আবার তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে যেটা আমরা নর্মাল গ্লুকোজ দেখলাম, সেটাই কি বলা হচ্ছে মনোস্যাকারাইড, কারণ এখানটাতে মনো একটাই আছে অণু। আর একটা হতে পারে ডাইস্যাকারাইড, তাহলে এক্ষেত্রে কী হবে? দুটো অণু থাকবে, মানে C6H12 এই H12O6 এই অনুপাতে দুটো অণু থাকবে। বা কি হতে পারে? পলিস্যাকারাইড হতে পারে। পলিস্যাকারাইড মানে একাধিক অণু নিয়ে যে কার্বোহাইড্রেটটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো? পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে নর্মাল গ্লুকোজ, তারপরে ধরো ফ্রুক্টোজ, বা মানে যেটা আর কি ফলের মিষ্টি, সেই জিনিসপত্রগুলো। ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে চিনি, ল্যাকটোজ, মানে দুধের মধ্যে যে জিনিসটা দুধকে মিষ্টি করে সেটাকে ল্যাকটোজ বলে, সেটা। পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড আমরা যেটা এশিয়ান উপকূলে আমরা সব থেকে বেশি যেটা কনজিউম করি সেটা হচ্ছে কি আলু, চাল, এই জিনিসপত্রগুলো। তাহলে আমরা দেখলাম হচ্ছে কি শর্করা বা কার্বোহাইড্রেট। এরপরে পরের যে উপাদানটা সেটা হচ্ছে প্রোটিন, বা যেটাকে আমরা আমিষ খাবার বলছি। সেটা কি হচ্ছে? এই যে অ্যামাইনো অ্যাসিড, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দিয়ে কি তৈরি হয়? আমাদের প্রোটিন তৈরি হয়। প্রোটিনের প্রধান কাজ কি? আচ্ছা, কার্বোহাইড্রেটের প্রধান কাজ তোমাদেরকে বলা হয়নি। কার্বোহাইড্রেটের প্রধান কাজ হচ্ছে দেহের শক্তি উৎপন্ন করা। মেনলি আমরা যে খাবারগুলো খাচ্ছি, ভাত, তারপরে আলুর জিনিসপত্র, এগুলো, বা যে কোনো তুমি দেখবে পার্ক চকলেট বিক্রি করে যে ইনস্ট্যান্ট এনার্জি দিয়ে দেয়। কারণ কি? পার্ক চকলেটের মধ্যে কি থাকে? এই কার্বোহাইড্রেট থাকে, মিষ্টি থাকে, যে জিনিসটা আমাদের শরীরে ইনস্ট্যান্ট শক্তি দিয়ে দেয়। তো কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে শক্তি দেওয়া। অন্যদিকে প্রোটিন বা আমিষ এই ধরনের খাবারগুলো কি করে? এই ধরনের খাবারগুলো আমাদের দেহ গঠন করে। মানে যে মাংস খাচ্ছি বা এই ধরনের জিনিসপত্র খাচ্ছি, এগুলোতে আমাদের মাসেলস তৈরি হচ্ছে, বা দেহতে নতুন কোষ তৈরি করে, বা দেহতে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে গিয়ে থাকে সেই জায়গাটা পূরণ করতে কে সাহায্য করে? প্রোটিন জাতীয় খাবার। আর প্রোটিন জাতীয় খাবারের কীভাবে তৈরি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড, এতগুলো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড তৈরি করে প্রোটিন তৈরি হয়। এর আগে আমরা দেখেছিলাম কার্বোহাইড্রেটে তিনটে জিনিস আছে: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। প্রোটিনে কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেন যুক্ত থাকে। আবার ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সালফার বা ফসফরাসও যুক্ত থাকে। আচ্ছা, প্রোটিনের ক্ষুদ্রতম একক কী হবে? এই যে অ্যামাইনো অ্যাসিড, এতগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে তৈরি হয়ে কী তৈরি করছে? প্রোটিন। তাহলে প্রোটিনের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের সোর্স কি? প্রোটিন আমরা কোথায় থেকে পাই? মাছ, মাংস, ডিমের সাদা অংশ, মানে যেটা আর কি অ্যালবুমিন, ডাল, সয়াবিন, এই ধরনের জিনিসপত্র থেকে আমরা কি পাই? প্রোটিন পাই। এগুলো হচ্ছে প্রাণীজ, আর এগুলো হচ্ছে কি উদ্ভিজ্জ, ডাল, সয়াবিন, এগুলো। বলে না সয়াবিন খেতে বলে, এই জন্যই বলা হয়, কারণ সেটাতে কি প্রোটিন এনরিচ থাকে। এরপর হচ্ছে লিপিড বা ফ্যাট। এটারও দরকার আছে। এটা আমাদের শরীরে কি কাজ করে? এটা আমাদের শরীরে শক্তি সঞ্চয় করে। মানে আমরা যদি ফিউচারে ধরে নাও খেতে পাচ্ছি না, তখন আমাদের ফ্যাট সেলগুলো ভাঙা শুরু হবে, এবং সেখান থেকে কি তৈরি হবে? খাদ্যে মানে ভেঙে ভেঙে শক্তি তৈরি হবে, এটিপি তৈরি হবে, যেটার মাধ্যমে আমরা প্রতিদিনের কাজকর্মগুলো করতে পারবো। এই জন্য না খেতে পারলে কি হয়? মোটা মানুষ পাতলা হয়ে যায়। তো সেই জন্য ফ্যাট কি হচ্ছে? আমাদের শরীরে ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করে রাখছে এবং দেহকে কি রাখছে? উষ্ণ রাখছে। অবশ্যই একটা যদি চর্বির লেয়ার আমার শরীরের উপরে থাকে তাহলে কি হবে? বাইরের যে হিট বা বাইরের যে কোল্ড, সেটা আমাদের শরীরে সহজে প্রবেশ করতে পারবে না, ইনসুলেট করবে বডিকে। তো সেটা করে। এবং এটাতে কি হয়? এটাও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে তৈরি, কিন্তু এটাতে কি হয়? অক্সিজেনের পরিমাণটা খুব কম থাকে। আর কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই দুজনের মিশ্রণের ফলে ট্রাইগ্লিসারাইড বা আমাদের কি ফ্যাট তৈরি হচ্ছে। আচ্ছা, কি ধরনের? দু ধরনের হতে পারে ফ্যাট। একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট,
যেমন হচ্ছে মাখন বা নারকেল তেল, এগুলো কি হয় দেখবে ঠান্ডার সময় এগুলো জমে যায়, এগুলো কিন্তু বডির জন্য খুব একটা ভালো নয়। স্যাচুরেটেড মানে সেখানটাতে স্যাচুরেশন হয়ে আছে, অণুগুলো একদম ঠিকঠাক জায়গায় হয়ে আছে, মানে সেখানে আর এক্সট্রা করে অণু ঢোকানো যাবে না, এটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড। তাহলে এটা ঠান্ডাতে জমে যাচ্ছে, আমাদের শরীরে গেলেও ঠান্ডাতে কী হবে, জমে যাবে, সেই জন্য এটা শরীরের জন্য খুব একটা কিন্তু ভালো নয়। অন্যদিকে অসম্পৃক্ত ফ্যাট বা আনস্যাচুরেটেড ফ্যাট, যেগুলো কি মাস্টার্ড অয়েল, আমাদের বাড়িতে যে তেলগুলো আমরা খাচ্ছি, সয়াবিন অয়েল, এগুলো এগুলো কী হয় মোর বেনিফিশিয়ারি, মানে আমাদের শরীরের ক্ষেত্রে অনেকটা কাজে লাগে এই জিনিসপত্রগুলো, মানে যেগুলো সাধারণত গরম মানে ঠান্ডাতে জমে না। যেমন কি এদিকে আমরা যদি স্যাচুরেটেড ফ্যাটে দেখি, ওই যে বনস্পতি তেল যেটা খেতে বারবার বারণ করে, সেটা কিন্তু স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে পড়বে। অন্যদিকে আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে আমরা বাড়িতে সোয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল বা যে অয়েলগুলো আমরা ব্যবহার করছি হেলদি ফুডে, সেগুলো হচ্ছে কি আমাদের আনস্যাচুরেটেড ফ্যাট। এরপরে হচ্ছে এই যে আমরা দেখলাম নিউট্রিয়েন্টস, এর আগে যেগুলো দেখলাম, সেই মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে শক্তি বা এনার্জি কোনটাতে কত পরিমাণে থাকে, বলছে 1 গ্রাম শর্করা থেকে, মানে কার্বোহাইড্রেট থেকে, যেটা আমাদের ভাত তারপরে বা আলু এগুলোতে ছিল বা গ্লুকোজে ছিল, মিষ্টিতে ছিল, সেগুলোতে কি হয় 1 গ্রাম শর্করাতে 4.1 কিলো ক্যালোরি শক্তি থাকে। অন্যদিকে আমরা দেখছি 1 গ্রাম ফ্যাটে কতটা থাকছে, 9.3 কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত থাকে। এটা সঞ্চিত থাকে, এটা আমরা সহজে ব্যবহার করি না, যখন এমার্জেন্সি সিচুয়েশন হয় তখন আমরা ফ্যাট থেকে শক্তি বের করা শুরু করি। আচ্ছা, তো কি বলছে, ফ্যাট হলো সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী উপাদান, ফ্যাটই কিন্তু সব থেকে বেশি শক্তি উৎপাদন বা শক্তি সঞ্চয় করে রাখতে পারে, কার্বোহাইড্রেটের থেকেও বেশি। অন্যদিকে একটা খুব গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, সেটা হচ্ছে কি ভিটামিন, বা এটাকে কি বলা হচ্ছে অর্গানিক নিউট্রিয়েন্টস। দেহের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ বলো বা দেহকে স্বাভাবিক বৃদ্ধি বলো বা দেহকে নর্মালি চালনা করার জন্য যার মানে অপরিহার্য মানে কি বলবো কার্যক্ষমতা, সেটা হচ্ছে কি আমাদের ভিটামিন। 2 ধরনের ভিটামিন হয়, একটা হয় জলে দ্রবণীয়, আরেকটা হয় ফ্যাটে দ্রবণীয়। ফ্যাট মানে হচ্ছে তেল জাতীয় জিনিসে দ্রবণীয়। জলে দ্রবণীয় কি ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, এই জিনিসপত্রগুলো বি কমপ্লেক্সের মধ্যে সব ধরনের ভিটামিন বি পড়ছে, সেগুলো সেগুলো কি হয় জলে দ্রবণীয় হয়। অন্যদিকে ফ্যাটে দ্রবণীয় কি ভিটামিন এ, ডি, ই, কে, এরা। যেমন দেখো ভিটামিন ডি কি আমাদের ত্বকে সংশ্লেষিত হয় রোদের মাধ্যমে, তো সেটা কি আমাদের ত্বকের নিচে কি আছে, ফ্যাটের লেয়ার আছে, সেই জন্য সেটা কি ফ্যাটে দ্রবণীয় বলা হচ্ছে। তাহলে আমরা 2 ধরনের ভিটামিন দেখলাম, একটা জলে দ্রবণীয়, একটা ফ্যাটে দ্রবণীয়। নেক্সট আমরা দেখবো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিনগুলো, সেগুলো সম্বন্ধে আমরা একটু জানি। ভিটামিন এ, দেখো চোখের ছবি দিয়েছে, তার মানে এটা চোখের সঙ্গে সম্পর্কযুক্ত, বা এটা কি বলা হয়, এটাকে রেটিনল বলা হয়। আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের চোখের একটা পার্ট হচ্ছে রেটিনা, সেটা থেকেও মনে রাখতে পারো যে ভিটামিন এ কে রেটিনল বলা হচ্ছে, বিজ্ঞানসম্মত নাম। এর অভাবে কি হয়, এর অভাবে আমরা রাতকানা হয়ে যেতে পারে বা জেরোপথ্যালমিয়া হতে পারে, এই ধরনের জিনিসপত্রগুলো হতে পারে। ভিটামিন ডি, দেখো আমাদের বোনের ছবি দিয়েছে, কারণ ভিটামিন ডি কি হচ্ছে, বা এটাকে কি বলা হয়, ক্যালসিফেরল বলা হয়। আমাদের বোনের ম্যাক্সিমাম কম্পোনেন্ট কি ক্যালসিয়াম, সেখান থেকে মনে রাখতে পারো যে এটা ক্যালসিফেরল, ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম। এর অভাবে কি হবে, শিশুদের রিকেট রোগ হবে, বা কি হতে পারে, বয়স্কদের অস্টিওম্যালাসিয়া হতে পারে, এই ধরনের রোগগুলো হতে পারে। ভিটামিন ই কি করে, এটাকে বলা হচ্ছে টোকোফেরল, এটা হচ্ছে পেশির দুর্বলতা, এর অভাবে পেশির দুর্বলতা হতে পারে, বা কি হতে পারে, বন্ধ্যাত্ব হতে পারে, মানে নতুন জেনারেশন প্রডিউস করতে অক্ষম, এই জিনিসপত্রগুলো কার অভাব হতে পারে, ভিটামিন ই এর অভাব হতে পারে। লাস্টে হচ্ছে ভিটামিন কে, এটা হচ্ছে কি, এটাকে কি বলে কুইনন, এর অভাবে কি হয়, রক্ততঞ্চনে বাধা হয়। রক্ততঞ্চন আমরা সাধারণত কেটে গেলে রক্ত যে জমাট বেঁধে যায়, সেটা জমাট বাঁধতে চায় না, কার অভাবে, ভিটামিন কে এর অভাবে, মানে অণুচক্রিকা তৈরি করতে কিন্তু এর একটা হেল্প রয়েছে। এরপর হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিনে প্রথমে কি পড়েছিলাম, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি পড়েছিলাম। তো বি কমপ্লেক্সের মধ্যে বি 1 বা যেটাকে বলা হচ্ছে থায়ামিন, এটা হচ্ছে একটা বি কমপ্লেক্সের একটা বি 1 ভিটামিন। এটার অভাবে কি হয়, বেরি হয়। বেরি কি হয়, উইকেন্স নার্ভস অ্যান্ড মাসেলস, আমাদের যে নার্ভ রয়েছে মানে স্নায়ুতন্ত্র, সেটাকে দুর্বল করে দেয়, বা আমাদের যে পেশিগুলো রয়েছে সেগুলোকেও দুর্বল করে দেয়। অন্যদিকে ভিটামিন বি 2, যেটাকে কি বলা হচ্ছে রাইবোফ্লাভিন, এটা কি করে, স্টোমাটাইটিস বা মুখে যে ঘা হয় সেগুলো ভিটামিন বি 12 জন্য হয়। ওই জন্য দেখবে মুখে ঘা হলে এক ধরনের ওষুধ দেয়, যেটা কি করতে বলে, যেটাকে আমাদেরকে চুষে চুষে খেতে বলে, যেন তার মধ্যে কিন্তু ভিটামিন কি থাকে, বি 2 থাকে। অন্যদিকে হচ্ছে ভিটামিন বি 3, যেটাকে বলা হচ্ছে নিয়াসিন, এটা কি, এর অভাবে পেলাগ্রা রোগ হয়। অন্যদিকে দেখছি আমরা ভিটামিন বি 6 এর অভাবে কি হচ্ছে, অ্যানিমিয়া রোগ হচ্ছে। অ্যানিমিয়া সম্বন্ধে তোমরা যারা জানো তারা একটু কমেন্ট বক্সে বলো যে অ্যানিমিয়াটা কি। তারপর হচ্ছে ভিটামিন বি 12, এটা হচ্ছে সায়ানো
কোবালমিন এটা কি হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া এই ধরনের রোগগুলো তৈরি করে। একদম লাস্টে আমাদের কি জলদ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবে কি হচ্ছে স্কারভি রোগ হয়, যেটা হচ্ছে কি ব্লিডিং গামস মানে হচ্ছে আমাদের দাঁতের যে মাড়ি সেখান থেকে যে রক্ত বেরোয় সেটা কার অভাবে বেরোয়, ভিটামিন সি এর অভাবে বেরোয়। এই রোগটার নাম হচ্ছে স্কারভি। এ দেখো দাঁতের ছবি দিয়ে রেখেছে। লাস্টে হচ্ছে আমাদের খনিজ বা মিনারেলস। এই যে মিনারেলসগুলো আমাদের শরীরে কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেমন হচ্ছে লোহা বা আয়রন, এটা কি তৈরি করে, আমাদের হিমোগ্লোবিন তৈরি করে। এর অভাবে কি হয়, অ্যানিমিয়া হয়, মানে রক্ত কমে যায়, রক্তাল্পতা কমে যায়, হিমোগ্লোবিনের পরিমাণ একটু কমে যায়। তারপর হচ্ছে ক্যালসিয়াম আমরা একটু আগে দেখলাম, ক্যালসিয়াম, ফসফরাস, ফ্লুরিন, এই যে এই মিনারেলগুলো কি করছে, আমাদের হাড় দাঁত এগুলো তৈরি করছে। এবং স্বাভাবিক ব্যাপার, এর অভাবে কি হবে, এর অভাবে রিকেট রোগ হবে বা ডেন্টাল ক্যারিজ তৈরি হবে। যেটা তৈরি করছে তার অভাবে সেটার আর কি ক্ষতি হবে। অন্যদিকে আয়োডিন কি করছে, থাইরক্সিন হরমোন তৈরি করে। আয়োডিন আমরা কোথা থেকে পাই, আয়োডিন আমরা লবণ থেকে পাই। আর এর অভাবে কি হতে পারে, এর অভাবে হচ্ছে গয়টার বা গলগণ্ড রোগ হতে পারে। আয়োডিন তৈরি করছে থাইরক্সিন হরমোন, আর অভাবে কি হচ্ছে, গয়টার বা গলগণ্ড রোগ। অন্যদিকে আছে সোডিয়াম পটাশিয়াম আমরা কি করে, এরা জলসাম্য ও স্নায়ু স্পন্দন নিয়ন্ত্রণ করে। দেখবো যে সোডিয়াম পটাশিয়াম কমে গেলে কি বলে, যে ওই ডাবের জল খেতে বলে বা লবণ চিনি জল খেতে বলে, কারণ সেগুলো হচ্ছে একটাতে সোডিয়াম থাকে, একটাতে পটাশিয়াম থাকে। আর এর অভাবে কি হয়, পেশিতে খিঁচুনি, মানে হঠাৎ করে ওই যে মাসেল ক্র্যাম্পস হয়ে যায়, হঠাৎ করে আর কি টান পড়ে পেশিতে, সেটা তৈরি হয় কি সোডিয়াম বা পটাশিয়ামের অভাবে। তাহলে বাড়িতে যদি কারো এগুলো হয়, তাহলে তাকে কি করতে হবে, আমাদেরকে সোডিয়াম পটাশিয়াম এনরিচ জিনিসপত্র দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে খাদ্যতন্তু। এই জিনিসটা কি, বা এটার কি আমাদের শরীরে দরকার। দেখো, খাদ্যতন্তুও দরকার। খাদ্যতন্তু কোনগুলো, যেগুলোতে আর কি আমাদের শরীরে যেগুলো পাচিত হয় না, মানে যেগুলোকে আমরা হজম করতে পারি না, কিন্তু তাহলে এটার কি দরকার, এটার আচ্ছা এই জিনিসপত্রগুলো কি সেগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর থেকে পাওয়া যায়, যেমন সেলুলোজ, লিগনিন, পেকটিন। মানুষ এটি পরিপাক করতে পারে না, মানুষরা পারে না, অন্য প্রাণী হয়তো পারতে পারে, আমরা পারি না। যেমন হচ্ছে কি আঁশযুক্ত সবজি বা গোটা শস্য, ওটমিল, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের খাদ্যতন্তু, এগুলো আমরা পরিপাক করতে পারি না। এর ফলে কি হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। যদি আমরা পরিপাক না করতে পারি তাহলে সেটা বেরিয়ে যাবে, ডাইজেস্ট না হয়। তার ফলে কি হবে, যদি বেরিয়ে যেতে চায় তাহলে কোষ্ঠকাঠিন্য কমে যাবে। অন্যদিকে কি হয়, ওজন নিয়ন্ত্রণ রাখে। কেন ওজন নিয়ন্ত্রণ রাখে, কারণ এগুলো যখন আমরা খাচ্ছি তখন আমাদের পেট তো ভরে আছে, কিন্তু এটাকে আবার পরিপাক করতে পারছে না। তার ফলে কি, আমাদের বেশি খাবার খেতে হচ্ছে না, তার ফলে ওজনটা আমাদের কন্ট্রোলে থাকবে। রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু এর ফলে বাড়ে, যেমন হৃদরোগ, ডায়াবেটিস প্রতিহত করে, এবং রক্তে কি করে, কোলেস্টেরলের মাত্রা কিন্তু কমায়। এই গেল আমাদের খাদ্যতন্তু। ছবি দিয়েছে সুন্দর মনে রাখার জন্য। আর আমাদের কি আছে, আর আমাদের হচ্ছে ওয়াটার বা ইউনিভার্সাল সলভেন্ট বলা হয় এটাতে বেশিরভাগ জিনিসপত্রই সলভ হয়ে যায়, ডিজলভ হয়ে যায়। আমাদের বডিতে 60 থেকে 70% রয়েছে কি, জল। এটা কি করে, মেনলি খাদ্য পরিপাকে সাহায্য করে, অন্যদিকে শোষণ করতে সাহায্য করে। খাদ্যের মধ্যে যে শক্তিগুলো সেগুলোকে শোষণ করি, সেগুলোর মাধ্যমে দূষিত পদার্থ ঘাম বা মূত্রের মাধ্যমে বের করে। আমাদের বডি যেগুলো আর কি টক্সিক জিনিসপত্র রয়েছে, সেগুলো ঘাম বা বডির মাধ্যমে যখন বের করছে, সেখানটাতে জল হেল্প করছে। তার ফলে আমাদের জল একটু বেশি করে খেতে হবে। মোটামুটি দিনে 3 লিটার জল পান করা কিন্তু জরুরি। আর গরমকালে তো অবশ্যই জরুরি, কারণ গরমকালে আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য কি করে, ঘামের মাধ্যমে জলকে বের করে দিচ্ছে। যেমন আর কি কলসি ঠান্ডা হয়, কলসি থেকে জল বেরোয়, তার ফলে কলসি ঠান্ডা হচ্ছে, আমাদের শরীর থেকে ঘাম বেরোচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমাদের বডি ঠান্ডা হচ্ছে। অন্যদিকে হচ্ছে সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট। কোন খাবারকে আমরা ব্যালেন্সড ডায়েট বা সুষম খাদ্য বলবো, যেই খাবারের মধ্যে আমরা এতক্ষণ যা যা কম্পোনেন্টস বললাম সেগুলো সবই থাকবে, মানে শর্করা থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, ভিটামিন থাকবে, খনিজ থাকবে, জল থাকবে, এগুলো সব মিলিয়ে যে খাবারটা তৈরি, সেটাকে আমরা সুষম খাদ্য বলবো। বলছি 6 ভাগ যদি মোট খাদ্যটা হয়, তার মধ্যে 4 ভাগ থাকতে হবে শর্করা। শর্করা মানে কি, একটু আগে আমরা বললাম, ভাত, গ্লুকোজ, আলু, এই জিনিসপত্রগুলোকে আমরা শর্করা বা কার্বোহাইড্রেট বলছি। আর কি হচ্ছে, 1 ভাগ থাকতে হবে প্রোটিন, যেগুলো আমরা প্রাণীজ প্রোটিন কিছু দেখলাম, মাংস, ডিম, এই জিনিসপত্রগুলো। উদ্ভিজ্জ প্রোটিন আমরা দেখলাম সয়াবিন, ডাল, এগুলো। আর কি থাকতে হবে, ফ্যাট থাকতে হবে। ফ্যাট আমরা 2 ধরনের দেখেছিলাম, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, তেল, মাস্টার্ড অয়েল বা এই ধরনের জিনিসপত্রগুলো। তাহলে 6 ভাগের মধ্যে 4 ভাগ শর্করা, 1 ভাগ প্রোটিন এবং 1 ভাগ যদি ফ্যাট থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা সুষম খাদ্য বলতে পারি। কারণ এর মধ্যে সব রকমই আছে। তাহলে কি হবে, দেহের বৃদ্ধি হবে, রোগ প্রতিরোধ হবে, শক্তি উৎপাদন হবে, শক্তি এখান থেকে পাচ্ছি।
এখান থেকে আমাদের কি হচ্ছে, বডির আর কি বৃদ্ধি হচ্ছে, এই কি করছে, শক্তি সঞ্চয় করে রাখছে। তাহলে এই সবগুলোই কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের খাদ্যে কিন্তু দরকার। দুধকে কি বলা হয়, নিয়ার আইডিয়াল ফুড, মানে আইডিয়ালের ঠিক কাছাকাছি গিয়ে দুধটা শেষ হয়ে যায়। মানে তার মধ্যে একটা জিনিস থাকে না, শুধুমাত্র দুটো উপাদান থাকে না, সেটা হচ্ছে কি আয়রন থাকে না এবং ভিটামিন সি থাকে না। বাকি মোটামুটি আমরা সব কিছুই কিন্তু যদি দুধ কনজিউম করি সেখান থেকে পেয়ে যাবো, মানে শর্করা, কার্বোহাইড্রেট বা প্রোটিন বা ফ্যাট সবই কিন্তু পাওয়া যায়। দুধের মধ্যে মিষ্টি যে ভাব, সেটা কি করে, সেটা কোথা থেকে আসে, সেটা আসে ল্যাকটোজ থেকে। ল্যাকটোজের ফলে কি হয়, দুধ আমাদের মিষ্টি হয়। তার মানে এই ল্যাকটোজটা কি, এটা কার্বোহাইড্রেট হবে। আর এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সেটা এখানে সামারি করে দেওয়া আছে। বাকি তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, কমেন্ট করে জানিও। আর একটা প্রশ্ন করেছিলাম, সেটার উত্তরও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।